নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। সংবাদ শুরুতে আজকের দিনে বিশেষ খবরের এক ঝলক। রাজধানীর রাজনগর এলাকায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রচুর ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। আটক করল এক যুবককে। প্রকাশ্য দিবালোকে দোকানের অনুপস্থিতিতে দোকানের ক্যাশ বাক্স থেকে 1.5 লক্ষাধিক টাকা চুরি ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো কাকড়াবড়ের ঘটনা বৃহস্পতিবার সকালে। মেলাঘরে তেলগাছলা বড়ডাবা জেবি স্কুল দ্বিতীয় শ্রেণী 2 ছাত্রের মধ্যে মারামারিতে জিব্বা কাটলো এক ছাত্রের। আহত ছাত্রকে হাসপাতালে নিলেন শিক্ষকরা। শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জনগণ। স্ত্রী ও পুত্রের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হওয়া ব্যক্তি মারা গেল জিবিতে। এই মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল জিবির চত্বর। বৃহস্পতিবার রাজধানীর অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডিওয়াইএফ এর সদস্যপদ অভিযান কর্মসূচিতে সামনে রেখে বৃহস্পতিবার বিলোনিয়াতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রাজধানীর রাজনগর এলাকায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রচুর ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। আটক করল এক যুবককে। রাজধানীর রাজনগর এলাকায় বৃহস্পতিবার দীপঙ্কুর সাহা নামের এক যুবকের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করেছে বটতলা পুলিশ ফাঁড়ির পুলিশ। ব্রাউন সুগার সহ নগদ 32,100 টাকা উদ্ধার করা হয় এবং দোকান মালিক দীপঙ্কুর সাহাকেও গ্রেফতার করেছে পুলিশ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। কি উদ্ধার করা হয়েছে? আমাদের কাছে একটা খবর আছে সিক্রেট সোর্স মার্কেটে যে আবাসনের কাছে একটা দোকানে কিছু ব্রাউন সুগার মজুদ আছে। আমরা অ্যাকর্ডিংলি আমরা ওইখানে এরকম সার্চ করছি। সার্চ করে 2 পাউচ হিরোইন ব্রাউন সুগার করে পাইছি এবং একজনকে অ্যারেস্ট করছি। ওই দোকান মালিক দীপঙ্কর সাহা নামে একজনকে। আর তার সাথে 2 পাউচটি পাওয়া গেছে, আর সঙ্গে 32,100 টাকা পাওয়া গেছে এবং মোবাইল ফোনের আমরা সিজ করছি। হিরোইনগুলির বাজার মূল্য কত? প্রায় আমি 1 লক্ষ টাকা। বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজধানীর মহাশক্তি ক্লাব এলাকার এক বাড়িতে ঘটল চুরির ঘটনা। গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। রাজধানীর যোগেন্দ্রনগরের মহাশক্তি ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা শিবু বর্ধনের বাড়িতে বুধবার এক চুরি কাণ্ড সংঘটিত হয়। বাড়ির মালিকের অনুপস্থিতিতে সুযোগ বুঝে নিশি কুটুম্বেরা চুরি কাণ্ড সংঘটিত করে। জানা যায় চোরের দল বাড়িতে থাকা নগদ 2-3 হাজার টাকা এবং আনুমানিক 2 লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমি গতকালকে বাড়িতে ছিলাম না। আমার মা হাঁপানি হসপিটালে ভর্তি, কালকে অপারেশন হয়েছে। সেই সুবাদে আমি সারা রাত্রিতে কালকে হসপিটালে ছিলাম। সকালবেলা আমি রেস্ট করার জন্য যখন বাড়িতে আসি, এসে আমার গেটের তালা তো একদম কিছু হয়নি। আমি তালা খুলেছি, ঘরে ঢুকেছি। তো ঘরে ঢুকে দেখি সব কিছু লন্ডভন্ড, সব কিছু চুরি হয়ে গেছে। তারপরে আমি থানাতে খবর দিই, ওনারা এসে গেছে, দেখে গেছে। তারপর দেখা যাক ওনারা কী করে। পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। কী কী জিনিস নিয়েছে? আমার মার কিছু স্বর্ণের জিনিস ছিল কটকেসের মধ্যে, তো সেগুলি তো নেই। আর টাকা পয়সা কিছু যা আছে সেগুলি মা বলতে পারবে, যেহেতু আমাদের বাড়ির সব কিছু মার হাতেই থাকে। আর মহিলারা তো কিছু এমনও আড়াল করে রাখে। কত টাকা এবং কত ভরি স্বর্ণ, কত টাকা স্বর্ণ চুরি হয়েছে? স্বর্ণ কত ভরি বলতে আংটি ছিল 4-5টা, মার কানের ছিল, তারপরে একটা গলার ছিল। এছাড়া ক্যাশ কত টাকা আছে সেটা আমি বলতে পারবো না, মাই বলতে পারবো। আনুমানিক কত? আনুমানিক ক্যাশ ঘরে তো সেরকম রাখা থাকে না, তো 2-3 হাজার টাকার বেশি হবে। আর স্বর্ণ? স্বর্ণ ধরুন 2 লক্ষ টাকার মতো। আর অন্য কিছু কি নিয়েছে? এছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার গাড়ির কাগজপত্র সব কিছু লন্ডভন্ড। কোন দিকে ঢুকেছে, কোন দিকে ছিল? এদিক দিয়ে তো জানালাটা ভাঙ্গা দেখেছি, তো আমি অনুমান করছি যে এদিক দিয়ে হয়তো ঢুকেছে। মানে কোনো কি সন্দেহ, মানে কারোর উপরে কি সন্দেহ রয়েছে আপনার? সন্দেহ তো এখন বলতে পারবো না। আমার মনে হয় যে করেছে জেনে শুনে করেছে, কারণ আমি বাড়িতে নেই, অন্য কোনো মানুষের বাড়িতে তো চুরি হয়নি। যেহেতু আমার বাড়ি হয়েছে, নিশ্চয়ই দেখেছে আমি বাড়িতে থাকি না বা 2-3 দিন ধরে বাড়িতে আসছি না। তো যে করেছে জেনে শুনেই করেছে। দেখা যাক পুলিশ। কোন থানাতে খবর দিয়েছেন? আমি তো আউটপোস্টে খবর দিয়েছি, দেওয়ার পরে ওনারা এসেছে, দেখে গেছে। দেখা যাক আগামীতে কী হবে। আপনার নামটা তো? আমার নাম রনি বর্ধন। তার বাবার নাম? বাবার নাম শিবু বর্ধন। এই এলাকাটার নাম? যোগেন্দ্রনগর মহাশক্তি। ডিওয়াইএফ এর সদস্যপদ অভিযান কর্মসূচিতে সামনে রেখে বৃহস্পতিবার বিলোনিয়াতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে সভ্যপদ অভিযানকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিলোনিয়া মহকুমার সম্পাদক মধুসূদন দত্ত বলেন, এই সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে রক্তের যে সংকট চলছে, এই সংকটকে মোচনের লক্ষ্যে ডিওয়াইএফআই সর্বদাই নৈতিক দায়িত্ব পালন করে আসছে, যাতে রাজ্যের বিভিন্ন জায়গায় যে রক্তের অভাব আছে সেই রক্তের অভাব মেটানো যায়। এই ধারাবাহিকতা সংগঠন প্রতিনিয়ত বজায় রাখবে। তিনি আরও বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য মন্ত্রক এক সার্কুলার জারি করে যেখানে রক্তের সংগ্রহের জন্য প্রতিটি রোগীকে 1100 টাকা করে দেওয়ার সার্কুলারের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান সংগঠন। আগামী দিন তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে সংগঠন হুঁশিয়ারি দেন। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত। এছাড়াও ছিলেন রিপু সাহা, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, রাজ্যের কমিটির সদস্য দীপঙ্কর সেন, কৃষক নেতা বাবুল দেবনাথ প্রমুখরা। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। কমরেড, এই সময়ে গোটা রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যেমন সংকট চলছে, তার পাশাপাশি এই সংকট মোচনের লক্ষ্যে ডিওয়াইএফআই সর্বদাই এই নৈতিক দায়িত্ব আমরা পালন করে আসি, যাতে রক্তের অভাবে কোনো রোগী সেখানে মারা না যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আসার পর যদিও কিছু কিছু ক্ষেত্রে রক্তের অভাবে দুই একটি দুর্ঘটনার ঘটনা আপনারা বিশালগড়, আগরতলাতে শুনেছেন, তারপরেও আমরা বলছি এই সময়ের মধ্যে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই সময়ে রক্তদানে এগিয়ে আসছেন। কিন্তু সবচাইতে এই সময়ে যে পরিতাপের বিষয় আমরা যেটা দেখলাম গতকালকেও বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সেখানে উঠে এসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যেই সার্কুলার, এতে নির্দিষ্টভাবে বলা আছে যে এখন থেকে যারাই হাসপাতাল থেকে রক্ত সংগ্রহ করবে, ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করবে রুগী, সেই জায়গাতে তাদেরকে নাকি 1100 টাকা সেখানে টাকা দিতে হবে। তা আমাদের সবচাইতে ধিক্কার এবং নিন্দা জানায় এই ধরনের সার্কুলারের বিরুদ্ধে। কারণ হচ্ছে মানুষ স্বেচ্ছায় রক্ত দেয় একজন রুগীর পাশে দাঁড়ানোর জন্য, আর সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই সার্কুলার এক প্রকার রক্ত ব্যবসায়ীর মতো পরিণত করার চেষ্টা করছে। কাজেই এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংগঠন থেকে দাবি থাকবে এই জনবিরোধী এই ধরনের সার্কুলার যাতে প্রত্যাহার করে এবং না হলে পরে যে বিভিন্ন অর্গানাইজেশন, আমরা ডিওয়াইএফআই আমরাও যে বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজন করি, উৎসাহিত করি যুবকদেরকে, আগামী দিনে তারা নিরুৎসাহিত হবে যে আমরা যেখানে নিজের শরীরের রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আর 1100 টাকার বিনিময়ে ব্লাড ব্যাংক সেই জায়গায় যদি এই ধরনের সার্কুলার জারি করে তাহলে রক্ত ব্যবসায় পরিণত হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলি থেকে যাতে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে নেয়, সার্কুলার প্রত্যাহার করে, তার দাবিও আমরা এই শিবির থেকে রাখছি। পাশাপাশি এই সময় আমাদের মেম্বারশিপ অভিযান চলছে ডিওয়াইএফআই। আগামী 15ই আগস্ট পর্যন্ত আমাদের এই মেম্বারশিপ চলবে এবং স্বাধীনতার এই 75তম বর্ষে আমাদের বিভাগেও গত বছরের চাইতে এই বছর আমরা দেখতে পাচ্ছি মেম্বারশিপে দারুণ সারা সেখানে পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের আগামী 10 তারিখ আরো একটা রক্তদান শিবির এখানে হবে। তার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মসূচি ইত্যাদি আমরা নিয়েছি। সব কর্মসূচিগুলি 15 আগস্টের মধ্যে আমরা 2টি গণসংগঠন ডিওয়াইএফটিএফ এবং 2টি ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ যৌথভাবে আমরা এই 4টি সংগঠন এই কর্মসূচিগুলি আগামী দিনে জারি রাখবো। সবাইকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার আমরা এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে আবেদন রাখছি। বৃহস্পতিবার রাজধানীর অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা স্কুলে তো বছরে একবার পালন হয় ঠিকই, কিন্তু সারা বছরে এখন সেটা আগে কিন্তু ছিল না। এখন আমি এই স্কুলে বোধহয় কয়েকবার এসেছি, স্কুল প্রাঙ্গণে এই গাছ রোপণ করতেই এসেছি। এই স্কুলের মধ্যে এই হলের মধ্যে আমি অনেকবার সবাই অংশগ্রহণ করেছি। তো এটা কিন্তু একটা, আমি বলবো একটা সামাজিক দিক দিয়ে আমরা কিন্তু সত্যিকারের অর্থে আমরা নিজেদের জন্য, আমরা বাঁচার জন্য সে তার মহৎ কাজটা করা উচিত।
এখানে যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছে মধ্যে আমি দেখলাম সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা। আমি যখন ঢুকছিলাম যেভাবে মানে তাদের যে হইচই বলুন আর যাই বলুন, যেভাবে ওরা স্বাগত জানিয়েছে, বিজেপির মহিলা মোর্চার রাধাকিশোরপুর মণ্ডলে কমিটির কার্যকারিণী বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ধ্বজনগর কমিটি হলে। বিজেপির রাধাকিশোরপুর মহিলা মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল। উদয়পুর ধ্বজনগর কমিউনিটি হলে এই বৈঠকের আয়োজন করা হয়। কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মহিলা মোর্চার গৌবতী জেলা কমিটির সভানেত্রী শুক্লা মজুমদার, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী ভ্রমর সোম, মণ্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা। নীতিকে ঠিক দায়িত্বকে সঠিকভাবে পালন করে এবং আন্তরিকতার সঙ্গে যেখানে আমরা দল সরকারে গিয়ে প্রচার করা, এই আমাদের কার্যক্রম। 4.5 বছর আমাদের সরকার, 8 বছর উপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি ভারতবর্ষের এই শাসন ব্যবস্থা আমরা থাকেন, প্রধানমন্ত্রী 8 বছর উপরে কি করেছেন এত কথা বলার মতো সময় না আমার আছে, না আপনার না জানেন। আমরা প্রত্যেকে আপনারা জানেন এখানে প্রত্যেক দায়িত্বপূর্ণ কার্যক্রম। সুতরাং কিভাবে কাজ করে, কি চাইছেন, কিভাবে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, সেই জিনিসগুলো প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচি সেখানে উনি সেখানে প্রকাশ করেন। স্ত্রী ও পুত্রের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হওয়া ব্যক্তি মারা গেল জিবিতে। এই মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল জিবির চত্বর। স্ত্রী ও পুত্রের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনা বৃহস্পতিবার কাঁঠালতলী এলাকায়। এই এলাকার বাসিন্দা খোকন দেবনাথ বয়স 45 নামের ব্যক্তিকে তার স্ত্রী ও ছেলে মিলে বেধড়ক মারধর করে গুরুতর আহত হয় খোকন দেবনাথ। তাকে আহত অবস্থায় জিবি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ছড়ায় উত্তেজনা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমার ভাইয়ে তারা রবিবার দিন স্বামী স্ত্রী কাজে লাগছে, লাগিয়া ভাই অথবা ভাইয়ের বউ বাইফুতে অনেক ইয়ে হয়েছে। এরপর বাইফুতে মাথার ভিতরে বাড়ি দিছে, বাড়ি দেওয়ানে তার মাথা ফাইটে গেছে গা, মানে নিজের বাবারে মারছে, নিজের ছেলে বাপের মারছে। এরপরে দিয়ে সেটা রবিবারে ঘটনা হয়েছে। রবিবারে 1টার সময় বিয়ে মানছে, বিএম থেকে আবার কোন সময় যে রেফার করছে এইটা আমার কাছে কইছে না। সোমবারে রাত্রে 7টার সময় আমার কাছে ফোন করছে, কইটা সেটা কইতাছে এরকম এরকম তোর বাইরে তো আবার জীবিত লইয়া গেছি গা, রেফার করছে। তা আমি অনেক এরকম ভালোই এ কথার পরিবর্তনে আমি তো চুপ করেই রয়েছি। এরপর দিয়ে কালকা সন্ধ্যার সময় ফোন করছি, কালকা কয়টার সময় মারা গেছে আমার কইছে না, কিন্তু সন্ধ্যার সময় ফোন করে সেটা খালি কদুর পর ফোন করতেছি কয় না। এরপর রাত্রে 10:30 বাজে তখন আমার কইতাছে তোর ভাই বাস চাও নইলে ছাইয়া যা, নইলে তোর ভাই বাঁচত না। কে কইছে? আমার ভাই ফুতে কইছে। এরপর দিয়ে কথা কন আমি রিটার্ন দৌড়ে আইছি, আইয়া সেটা ফাঁকা নিষ্ঠার ভিতরে 2টা ঘন্টা তারা মোবাইল ধরে না। এরপর আমি কই তোরা কত নাম্বার রুট আছো আমার দে, এও আইয়া না। এরপর অনেকক্ষণ পরে 2 ঘন্টা পরে গেছে আর এরপরে তার লগে আমি তর্কাতর্কি করতেছি, তুই এটি কিতা করতেছ, আমার 2 ঘন্টা ইন্না দাঁড়া করে রাখছো। এই কথা আপনার বাইরে কি অবস্থা পাইছে? হসপিটালে এসে আমার ভাইয়ের তো কালকে ডেড বডি আমার দেখাইছে না, ডেড বডি আমার দেখাইছে না। বাইরে কি পাবো, তারা কইছে ইয়ার ভিতরে ICCর ভিতরে ঢুকাই লাইছে, ডেড বডি দেখাইতো না। এর আগে দিয়ে আমি কইছি বাবারে গিয়ে দেহন যাইবনি, তারা টাইম দিলে টাইম অনুসারে দেহন যায়। তাই আমি কই তুই কেমনে দেহস, কই ফিসি একটা রিপোর্ট লইয়া যাই, নইলে একটা দরকার লাগলে যাই, তখন গিয়ে বাবুরে দেখি। তখন তোর বাবু কিতা করে, বাবু ভালোই আছে। বাবুরে কইছে ডাক্তারে মিক্সার কইরা খিচুড়ি খাওয়াইতো। এরপরে কথার ভিতরে তারা গোপনই রাখছে কথাটা। কালকা বোধ বাইয়ে অতি সম্ভব সন্ধ্যা 5টার সময় মারা গেছে। আমি বারে ফোন করতে করতে কালকা রাত্র 10:30। মেলাঘরে তেল কাজল বড়ডাবা জেবি স্কুল 2য় শ্রেণী 2 ছাত্রের মধ্যে মারামারিতে জিব্বা কাটলো এক ছাত্রের। আহত ছাত্রকে হাসপাতালে নিলেন শিক্ষকরা। শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জনগণ।
মেলাঘরের তেলগাছড়া বটঠিপা জিপি স্কুলে বৃহস্পতিবার দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া 2 ছাত্র স্কুলের মধ্যে মারপিটের ঘটনায় ফয়সাল মিয়া নামের এক ছাত্র আহত হয়। তার জিভ কেটে গেছে। বর্তমানে সে মেলাঘর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে স্টাফ রুমে আড্ডাতে মশগুল থাকায় ছাত্রছাত্রীরা কি করছে সেদিকে খেয়াল নেই শিক্ষকদের। 2 ছাত্রের মারামারি চলেও শিক্ষকরা বেখবর ছিল। এতে ছাত্র আহত হলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি শিক্ষকরা। ছাত্রকে স্কুলে রেখে অভিভাবকদের খবর পাঠানো হয়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে আসেন, তারপর আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যান। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। বাচ্চা ওই স্কুলের মধ্যে মনে করেন তার সামান্য ডেলি হয় এরকম, মাস্টাররা কিছু চাইটায় না, ডাকো দেয় না, লেখা করিতে নাই, মনে করেন সারাদিন এটা মধ্যে ঝগড়াবাতি হতে হবে। ডেলি একদিন পর একদিন, কিছুদিন আগে একদিনও বাচ্চা মাথা ফাড়াইলেছে, মানে অনেক দিন হইতেছে ঘটনা ডেইলি। আজকে মনে করেন আরেকতে আছে তার লগে, তার সময় নেই, দুজনে ঝগড়া করে 2 বেলা অর্ধেকটা খেলেছে। ওই ছেলেটার নাম কি? হাসান। তার বাড়ি কি এক এলাকায়? তা এখন আপনার সাথে যে ওই স্কুলের মাস্টার টিচাররা আসেনি? না না, কেউ আসে না। এরা জানেনি? তারা জানে, আমি যাই দেখছি তারা জল দিতেছে, মানে আমরা কোনো জানাইছে না। তারা মানে একটা মাস্টারও এখন পর্যন্ত হাসপাতাল আছে না? না না, আসে না। তারা আমরা জানাইছে না, আমরা ওই লগের পাশের বাড়ি তো লগে লগে বাচ্চা একজন আরেকজন আগে আমার কাছে এমনি। আমি যাই দেখছি যে ছাত্র সব বাইরে ডেলি, মানে স্কুল ক্লাস করতে দেই না আমি এই স্কুলটা ডেলি এরকম। স্কুলটার নাম জানেন আপনি? স্কুল। প্রকাশ্য দিবালোকে দোকানের অনুপস্থিতিতে দোকানের ক্যাশ বাক্স থেকে 1.5 লক্ষাধিক টাকা চুরি ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো কাকড়াবড়ের ঘটনা বৃহস্পতিবার সকালে। প্রকাশ্য দিনের বেলায় চোরের দল চুরি করে পালালো 1,54,000 টাকা। ঘটনা বৃহস্পতিবার উদয়পুর মহকুমাধীন কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায়। এদিন একটি দোকান থেকে দোকান মালিকের অনুপস্থিতিতে ঘটে এই দুঃসাহসিক চুরিকাণ্ড। পরবর্তীতে দোকান মালিক এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেন কাকরাবন থানায়। ঘটনার খবর পেয়ে কাকরাবন থানার পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং তদন্ত শুরু করেন। এদিকে চুরি যাওয়ার টাকার পরিমাণ বেশি হওয়ায় সরজমিনে তদন্তে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এখন দেখার বিষয়, ক্রমবর্ধমান চুরির ঘটনা রুখতে এবং চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধারের ক্ষেত্রে কতটা সফল হয় পুলিশ প্রশাসন। আমি বাড়ির থেকে টাকা আইনা গ্যাস আইনা রাখছিলাম, 1 লাখ 54 রাখছিলাম। 1 লাখ 54 আমার একটা সাইডে আমাদের ঘোরাঘুরি করতেছি বাজার থেকে। আধা ঘন্টার পরে আসছি, আধা ঘন্টা পরে এসে যাই না, এখন বসছি বই সেটা যে আমার লোকটা কেউ আমাদের ধানের টাকা না আসতো এগুলো আছে শুকেন আমার হিসাবটা দেখছে। আমি তো কৃষ্ণদা তুলে একটা খাতা আছে উপরে, খাতাটা আমি খাতা লেছে, এবার এই খাতাটা আমি হিসাবটা পাইছি না কৃষ্ণদা। এবার 5-10 মিনিট পরে উঠে আবার নিজেই গেছি, ক্যাশে মিলে আরেকটা খাতা আছে ক্যাশে গেছে সব থেকে দিয়ে দিই আমার ক্যাশের বাইকটা রেখে দিয়েছি, টেয়ারের দিকে চাইছি, এদিকে আমি ক্যাশের মাথা গরম হয়ে গেছে। ঘটনাটা কতক্ষণ হয়েছে? লাউড হয়েছে যে 9টা। এরপর আপনি কাকে জানাইছেন? জানাইছি আমরা এদিকে মানুষ জানাইছি। এরপরে থানা স্টাফে কল করেছে ডিস্ট্রিক্টের। বিজেপির ওবিসি মোর্চার দক্ষিণ জেলা কমিটির কার্যকারিণী বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিলোনিয়াতে। বুধবার বিজেপির ওবিসি মোর্চার দক্ষিণ জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়ার একটি বিয়ে বাড়িতে। এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ, দক্ষিণ জেলার ওবিসি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ, বিলোনিয়ার মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্যরা। এই বৈঠকে বিগত দিনের সাংগঠনিক কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনার পাশাপাশি 2023-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিশা তৈরি হয় এবং নির্বাচনী রণকৌশল তৈরি করা হয় বলে জানা যায়। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। নমস্কার সবাইকে। আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যপদ্ধতি
সেই কার্যপদ্ধতির অঙ্গ হিসেবে আমাদের কার্যকারিণী বৈঠক একটা অপরিহার্য অঙ্গ। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ভারতীয় জনতা ওবিসি মোর্চার দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে আমাদের প্রদেশ স্তরে সংযুক্তভাবে সমস্ত মোর্চাগুলির কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। আমাদের জেলা কার্যকারিণী বৈঠক সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে। আজকের দিন গেলে পরে আমাদের সবগুলি জেলার সম্পন্ন হবে। কার্যকারিণী বৈঠক আমাদের ভারতীয় জনতা পার্টির একটি অপরিহার্য অঙ্গ। মোর্চাগুলি এই প্রথমবার প্রদেশ স্তরে এবং রাষ্ট্রীয় স্তরে ইউনাইটেডলি মোর্চার কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী দিনে জেলা স্তরে মণ্ডল স্তরেও এরকম ইউনাইটেডলি করার পরিকল্পনা পার্টির তরফ থেকে হচ্ছে। আজকে আমাদের মাঝখানে এখানে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কমিটির 2 সম্পাদক আছেন ওবিসি মোর্চা, রয়েছেন এখানের মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় গৌতম সরকার মহোদয়, আমাদের জেলা সভাপতি হিসেবে আছেন দুলাল দেবনাথ মহোদয়। এছাড়া আজকে আমাদের এই জেলার সম্মানিত সমস্ত ওবিসি মোর্চার কমিটিতে যারা রয়েছেন 31 জনের আমাদের কমিটি, আর মণ্ডলের সভাপতি এবং সাধারণ সম্পাদকদেরকে নিয়ে আজকে আমাদের মূলত আজকে এই বৈঠক। এই বৈঠক থেকে আমরা মূলত বিগত দিনের আমাদের সাংগঠনিকভাবে কাজকর্মের আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে, বিশ্লেষণ হবে, পর্যালোচনা হবে এবং আগামী দিনের জন্য দিশা তৈরি হবে। বিশেষ করে 2023-এর যে নির্বাচন, আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক স্তরে আমরা একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিশেষ করে বুথকে শক্তিশালী করার জন্য আমরা বিশেষ প্রকল্প আমরা নিয়েছি এবং আমরা জেলা স্তরে ইতিমধ্যেই বুথের মধ্যে আমাদের 1 বুথ 10 ওবিসির যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে সারা রাজ্যব্যাপী আমরা প্রত্যেক জেলায় জেলা স্তরে আমাদের সাংগঠনিক সম্মেলন হবে বুথ স্তরে। এই কর্মসূচি আমাদের আগামী দিন ইতিমধ্যে আমাদের শুরু হবে। আপনারা জানেন যে আমাদের প্রদেশ স্তরে 6, 7, 8 এই 3 দিন আমাদের কুমারঘাটে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রশিক্ষণ হচ্ছে। সেই প্রশিক্ষণ সমাপ্তির পরে আমাদের মোর্চাগুলিরও প্রশিক্ষণ হবে। সেটা 25 থেকে 30 তারিখের মধ্যে অগাস্টের সম্পন্ন হওয়ার একটা পরিকল্পনা হয়েছে। গতকালকে আমাদের সংগঠন মন্ত্রী আমাদের ফণীন্দ্রনাথ শর্মাজি আমাদের মোর্চাগুলির সমস্ত সভাপতিদেরকে নিয়ে মিটিং করেছেন। তাতে এই সিদ্ধান্ত হয়েছে যে 25 থেকে কৈলাসহরে 16,000 বিদ্যুৎ গ্রাহকের কাছে বিদ্যুৎ বিল বকেয়া 4 কোটি টাকার উপর। তারপরেও পরিষেবা জারি রেখেছে সংস্থা। সাংবাদিক সম্মেলন করে জানালো সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তারা। শেষ 2 বছরে কৈলাসহর মহকুমার প্রায় 16,000 গ্রাহকের কাছে বিদ্যুৎ বিল বকেয়া 4,06,791 টাকা এবং শেষ 6 মাস কৈলাসহর মহকুমায় 24 ঘন্টার মধ্যে গড়ে 23 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা জারি ছিল বলে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের বিদ্যুৎ দপ্তরের অফিসে সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাই কম্পিউটার লিমিটেডের কৈলাসহরের প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ, সাই মেইনটেন্যান্স ইনচার্জ শান্তনু সাহা, জুনিয়র ইঞ্জিনিয়ার অমল রায় এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিক্রম সিং। সাংবাদিক সম্মেলনে প্রজেক্ট ইনচার্জ গৌতম ঘোষ গোটা কৈলাসহরের বিভিন্ন এলাকায় বকেয়া বিলের পাহাড়ের জমে থাকার বিষয়টি সহ তাদের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। এটা আমাদের অফিসিয়াল ডাটার উপর নির্ভর করে। সেটা হলো আমাদের অফিসিয়াল ডাটা যে আমাদের বিভিন্ন ফিডার আছে, কোন ফিডার কত ঘন্টা কৈলাসহরে চলেছে, এই যে তার প্রতিলিপি সেটা আমরা টিএসসিসি এর অফিস থেকে কালেক্ট করেছি এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যে আমার কোনো ফিডারই 90% এর নিচে নেই। হয়তো বা কৈলাসহর আমরা যে ফিডারগুলি আছে কোনো ফিডার 99% পারফরমেন্স আছে, 98% আছে, আর যেটা মূলত আমাদের একটু কম আছে সেটা হলো 88%, যেটা হলো ফিডার নাম্বার 6। মানে সেটাতেও এভারেজ যদি আমি বাইরে বের করতে চাই তো কৈলাসহরে আমরা এভারেজ বলতে কোনোদিন হয়তো আমরা 24 ঘন্টা পাওয়ার চালিয়েছি, কোনোদিন হয়তো স্ট্রমের জন্য আমি 4 ঘন্টা চালাতে পারিনি, কিন্তু এভারেজ আমি লাস্ট 6 মাসের এভারেজ দেখতে গেলে আমি 23 ঘন্টা পাওয়ার কৈলাসহরকে দিয়েছি, 23 ঘন্টা পাওয়ার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা খুব একটা পিছিয়ে আছি, যে 24 ঘন্টা যেটা মানুষ কনজিউমার আশা করছে সেই আশাতে আমরা পৌঁছে যাব। তো আমার মনে হয় যে আমাদের যে সার্ভিস তার সাথে কনজিউমারকে আমি যেটা কনজাম্পশন বিল প্রোভাইড করছি, তো কনজিউমারেরও একটা দায়িত্ব হয় যে আমাকে টাইম টু টাইম পেমেন্ট করা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কোথায় আছি সেটাও সাংবাদিক বন্ধুদের আমি একটু বলতে চাই, কারণ কি
সবাই মিলে আমরা হয়তোবা এক পা বলে আর আমরা সবাই মিলে আমরা আরও বেটার জায়গাতে যেতে পারবো। সেই জায়গাতে কৈলাসহরের বুকে আমি শুধু প্রাইভেট কনজিউমার নিয়ে কথা বলবো, কারণ গভর্নমেন্ট কনজিউমার এটা গভর্নমেন্টের আলাদা, গভর্নমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সেটা গভর্নমেন্ট নিজেভাবে দেখছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলতে চাইছি যে প্রাইভেট কনজিউমার এবং ওদের সার্ভিস এই দুইটা বিষয় নিয়ে আমি বলবো। তো আমি কৈলাসহরে আমার প্রাইভেট কনজিউমার লেজারাইজ কনজিউমার আজকে অবধি আমার কাছে আছে 27,376। ওকে, তার জন্য আমি আপ টু লাস্ট মান্থ অবধি আমার যে টোটাল 27,376 কনজিউমার কাছে আমার টোটাল কারেন্ট বিল বা প্লাস বকেয়া এরিয়া নিয়ে আমার আছে 5,24,78,600 রুপিস। তার মধ্যে আমরা রিসেন্ট জুলাই মাসের 31 তারিখ অবধি আমাকে প্রাইভেট কনজিউমার 11,772 জন পেমেন্ট করেছে। সেই পেমেন্টের অঙ্কটা হলো 1,18,63,809 টাকা। তার যে ব্যালেন্স এরিয়া আমার কাছে আজকের ডেটে, মানে আমি এই মাস তো যা শুরু করেছি, এই মাসের পরে হয়তো অঙ্কটা আরো বেড়ে যাবে, এই মাসে দাঁড়িয়ে আমার 27,376 কনজিউমারের কাছে 4,06,14,791 টাকা পড়ে আছে, যেটা পার্সেন্টেজের নিরিখে দেখতে গেলে আমি পেমেন্ট পেয়েছি 43%। তাহলে আমার 43% যদি আমি পেমেন্ট পেয়ে থাকি, তাহলে আমার বকেয়া পড়ে আছে 56%। এই 4 কোটি বকেয়া এটা লাস্ট কত বছরের? লাস্ট আমরা যেদিন থেকে চার্জ নিয়েছি সেপ্টেম্বর 20 থেকে আমার বাংলাদেশের পর এবার ত্রিপুরাতে ঘটল বিধর্মী দ্বারা মন্দির আক্রমণ ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে রাজধানীর গান্ধীরাম এলাকায়। অভিযুক্ত আটককে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় মানুষ। বাংলাদেশের পর এবার ত্রিপুরায়ও ঘটল বেধর্মী দ্বারা মন্দির আক্রমণের ঘটনা। বৃহস্পতিবার সকালে কালী মন্দিরে ঢুকে এক মুসলিম যুবক তাণ্ডব চালায় রাজধানীর এয়ারপোর্ট থানাধীন গান্ধী গ্রামের মধ্যপাড়া কালী মন্দিরে। এদিন ভোর আনুমানিক 3:30 নাগাদ এক মুসলিম যুবক এই মন্দিরে প্রবেশ করে মন্দিরের কালী মূর্তিতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা এই ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে উত্তম দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রা যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। তারা বুড়াত পেশাতের দিকে তারা কেট পাইছে, মানে মন্দিরে আগুন দেওয়া যা, এরা চিৎকার করে আমরা ডাকাইছি, ডাকতে করে আমরা আয়া দিই। আপনারা আয়া কি দেখছেন? হ্যাঁ, আয়া কি দেখছেন? আগুন জ্বলতেছে। কেটা লাগাইছে আগুন? ওই তো এটা ধরে নিয়ে গেছে। কই নিয়ে গেছে দুইরা? এটা ধরে খানা কিনছে। তো আপনারা রাত্রে কয়টা নাগাদ মানে খবর পান যে এখানে কেউ ঢুকছে বা আগুন লাগাইছে? ওই তো আমরা 3টা 3:30 মানে আশেপাশে মানুষের আওয়াজ পাই আমরা আইসি আর কি। আইসি করে আমরা চিৎকার করি না, আমরা ইয়া ডাকছে। সে কি একাই আসছিল না লগে আরও কেউ আসছিল? এটা করতো, এটা তো আমরা কেমন দেখলে। কোন থানায় দেওয়া হয়েছে তারে? ওই এয়ারপোর্ট। আচ্ছা। আগামী বিধানসভা নির্বাচনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে লড়াই করবে তীব্রমথা। বুধবার ঋষ্যমুখ হলো সাংগঠনিক সভা গঠিত হলো বুথ কমিটি। আগামী বিধানসভা নির্বাচনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে লড়াই করবে তীব্রামথা। আর এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই শুরু করে দিয়েছে সাংগঠনিক তৎপরতা। বৃহস্পতিবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন ধনঞ্জয়নগর এডিসি ভিলেজের মালুমবাড়ি এলাকার তীব্রামথা দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন 8টি এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বুথগুলিতে বুথ কমিটি গঠন করা হয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক দানসেন ত্রিপুরা, বর্ণরাম ত্রিপুরা, যুবনেতা সুবিন ত্রিপুরা সহ অন্যান্যরা। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। মিডিয়া সাং সাতিনা जों दिनैनो 37 ऋष्यमुख हामबाय कमिउनिटि हल दिनै बुथ कमिटि गठन खालामजाहा जों इरा যথেষ্ট सारा मानहा जे इरानि पन्चायत दखल खालामनायफोरा प्रस्तुत चलै दङ शुधु इलेक्शननि अपेक्षाय दङ जों दिनै पुरा इरानि पुरा कमिटि कमप्लिट खाया दुईटा विलेजनि कमिटि गठन खालाया दिनै जायगायाव महिननगर धनन्जयनगर बा महिननगर नगति निजे बुथ कमिटि खामानि परे माने लोकराव बाहायनोखा नगद फाइनाय जंमारना कापलाय खालामना माने जों जथेষ্ট सारा मानहा इदिनो बराव जता पुरा स्ट्रंग से शुरु बुथनि अपेक्षाय दङ
বুট ওহা মানে বুড়ै কাপ্লাই খাने जोंना आसार हाबराव Tabo huzara je nongne thangsaने मारे फाइजाखो जे मालमबारने लुकरना तामाको कासाने मुसु आंबो ताक जे फाइजाव तनाय बना कासानि मुसुगो जे सिनि थानसानि मारे जत फाइलायदि जिनि बबाग्रा जेहेतु सिनि बाय कालाय दङ साया लंगिया कालाय दङ बो जों जत सुबासुरनि नाव निसिनमो दनसेन त्रिपुरा অবজারভার বিশ্বমুখী বটতলা থেকে যাত্রী নিচ্ছে সরকারি সিএনজি চালিত বাসগুলো। প্রতিবাদে সরব হলো নাগরজোলা মোটর স্ট্যান্ডের মোটর শ্রমিকরা। যাত্রী পরিবহন নিয়ে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের শ্রমিকদের সাথে কাজিয়া লেগেই রয়েছে প্রশাসনিক স্তরে। নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকদের দাবি ছিল সিএনজি চালিত সরকারি টাউন বাসগুলো বটতলায় দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না, তার জন্য পশ্চিম জেলার জেলা শাসক থেকে একটি নির্দেশও জারি হয়েছিল, কিন্তু অভিযোগ টাউন বাসগুলো সেই নির্দেশ উপেক্ষা করে চলেছে। নাগেরজোলা মোটর স্ট্যান্ডের শ্রমিকদের অভিযোগ, এতে করে তারা যাত্রী পাচ্ছে না, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদি এবার থেকে বটতলায় দাঁড়িয়ে বাসগুলো নেয় তাহলে নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকরাও এবার থেকে তাদের গাড়ি নিয়ে বটতলায় চলে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নাবিক ত্রিপুরা। মিটিং হয়েছে, আমাদের ডিএম সাহেব মিটিং কল করেছিলেন। এখানে আমাদের জেপিসি সাহেব, এমডিএ সাহেব ছিলেন, ট্রাফিক এসপি, ডিএসপি সাহেবরা ছিলেন। ওই সময় ওনারা বিগত যে ডিএম ছিলেন শৈলেশ যাদব স্যার, উনি একটা নোটিশ জারি করেছিলেন বটতলাতে কোনো প্রকার যানবাহন দাঁড়াবে না। ওই নোটিশটা আমরা বর্তমান ডিএম সাহেবকে আমরা দিয়েছি। স্যার দেখুন, স্যার দেখেছে, দেখে স্যার বললেন বিষয়টা তো আমার জানা নেই, যেহেতু এখন আমি জেনেছি এখন থেকে এটাই চলবে। তারপর স্যার অর্ডার দিয়ে দিয়েছেন যে বর্তমানে কোনো প্রকার যানবাহন দাঁড়াবে না, যানবাহন যদি দাঁড়াতে হয় নাগেরজোলাতে দাঁড়াবে। তাই আমরা বলেছি নাগেরজোলা যারা আসবে আমরা জায়গা করে দেব। কিন্তু দু একদিন ভালোই ছিল, ট্রাফিকও কাজ করছিল, কিন্তু এখন সঠিক টাইমে ট্রাফিক বাবুরা থাকেন না সঠিক টাইমে। তারপর আজকে আমরা শুনতে পেলাম ওনারা বলছেন যে সিএনজি আরবানের যে বাসগুলো রয়েছে ওনাদের থেকে আমরা শুনতে পেয়েছি ট্রাফিক এসপি সাহেব নাকি ওনাদেরকে 5 মিনিট দাঁড়াবার নির্দেশ দিয়েছেন। জানি না কি হয়েছে, সঠিকও হতে পারে নাও হতে পারে, কিন্তু যদি বটতলাতে অন্য কোনো গাড়ি দাঁড়ায় তাহলে আগামীকাল থেকে আমাদের স্ট্যান্ডের সমস্ত গাড়ি বটতলাতে আমরা দাঁড়াবো, ওখান থেকে যাত্রী নিয়ে আমরা যাব। আমরা বন্ধও চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু এখানে যেহেতু স্ট্যান্ড একটা হতে হবে, যদি বটতলা স্ট্যান্ড হয় আমাদের এখানে যাত্রী আসবে না, যার ফলে আমরা বাঁচার তাগিদে আমরা বটতলাতে আমরা গাড়ি আগামীকাল থেকে পার্কিং করব। তাতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আগামী দিনে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব আমরা কী করব। তারপরেও আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে করজোরে নিবেদন করব, স্যার আপনারা দেখুন বিষয়টা, দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলছে। এদিকে আমাদের উদয়পুরে একটা সমস্যা চলছে, সমস্যা হচ্ছে বটতলাতে গাড়ি দাঁড়াতে না দিলে আমাদের উদয়পুরে বিভিন্ন জায়গাতে দূরপাল্লা গাড়িগুলোকে সমস্যার সৃষ্টি করছে। উদয়পুরে গাড়ি আসলে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো গতকাল আমরা গোমতী জেলার জেলা শাসক এবং আমাদের যে গোমতী জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, মণ্ডল সভাপতি আর কি ওনারা রয়েছেন, ওনাদের প্রচুরে আমরা বার্তাটা দিয়েছি। ওনারা বলেছেন আজ থেকে যদি এরকম করা হয় ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এর মধ্যে আপনার বিলোনিয়া ব্রাঞ্চ থেকে গতকাল আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত যানবাহন বন্ধ রাখা হবে, কিন্তু আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, কারণ আগামী কিছুদিন পর নির্বাচন, এখানে হয়তো একটা কুচক্রি থাকতে পারে, ওনারা হয়তো কোনো সমস্যা সৃষ্টি করছে। আমরা ওইগুলি সজাগ দৃষ্টি রেখে আমরা ওনাদেরকে বলেছি আমরা এতে ওদের ফাঁদে পা দেব না, আমরা গাড়ি যথারীতি চালাবো। আমাদের নেতৃত্বরা কথা দিয়েছেন, ওনারা দেখবেন বিষয়টা। আজকেও যথারীতি কিছু সমস্যা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে আর একটু মণ্ডল সভাপতি মহোদয়কে জানিয়েছি, উনি বললেন বিষয়টা উনি গুরুত্ব সহকারে দেখবেন। আমি আশা রাখছি ওনারা বসে এই বিষয়টা ঠিক করে দেবেন এবং আমরা যথারীতি গাড়ি চালাবো। গাড়ি বন্ধের পক্ষে আমরা যাব না। আমরা যদি আগামীকাল থেকে বটতলায় কোনো প্রকার যানবাহন দাঁড়ান, আমাদের সমস্ত বাস আমরা ওইখানে নিয়ে যাব, ওখান থেকে আমরা গাড়ি চালাবো। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের ভূমিকা নেই তারাই আজ স্বাধীনতা উৎসব নিয়ে মেতে উঠেছে, অভিযোগ তুলল সিপিআইএম এর নেতা পবিত্র কর।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের ভূমিকা ছিল ইংরেজদের সহায়তা এবং তাদের শাসন স্থায়ী করা, তারাই আজ স্বাধীনতা উৎসব নিয়ে মেতে উঠেছে। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতেই স্বাধীনতা আন্দোলনে কৃষক শ্রমিকদের ভূমিকা এবং আরএসএসের বিশ্বাসঘাতকতা এই বিষয়ের উপর আলোচনা সভায় এই কথা বললেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। বৃহস্পতিবার সকালে সংযুক্ত কিষাণ মোর্চা কৈলাসহর মহকুমা কমিটির আহ্বানে শহরের টাউন হলে এই হল সভার আয়োজন ছিল। হল সভায় শহর এবং আশপাশ অঞ্চলের প্রচুর কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, নারী সহ যুবরাও সামিল ছিলেন। পবিত্র কর বলেন, আজ এটা প্রমাণিত ইংরেজদের সহায়তা করেছিলেন আরএসএস এবং হিন্দু মহাসভার নেতৃত্বরা। আর দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম দিন থেকেই দেশের কৃষক সমাজ ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, যা ওরা করতে পারেনি। এখন তারা দেশের মানুষকে ভুল বোঝাতে ব্যস্ত। পবিত্র কর ছাড়াও হল সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মবশের আলী, সিপিআইএম নেতৃত্ব কান্তিলাল দেব, ইউনুস মিয়া খাদিম, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম নেতৃত্ব বিপুল সিনহা, শৈলেশ মালাকার, স্বপন আচার্য এবং শঙ্করী সিনহা সহ আরও অনেকেই। রাজ্যের 5টি সংগঠন, সারা ভারত কৃষক সভা, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, উপজাতি গণমুক্তি পরিষদ এবং তফসিলি জাতি সমন্বয় সমিতি, 5টি সংগঠন রাজ্যে আমরা 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী স্বাধীনতার 75তম বার্ষিকীতে আমরা প্রকৃত স্বাধীনতা আন্দোলনে কৃষকরা, শ্রমিকরা এবং বিপ্লবী যে বিভিন্ন সংগ্রামগুলো হয়েছে এই তথ্যগুলো তুলে ধরছি। আর সাথে সাথে আজকে যারা অমৃত মহোৎসবের নামে প্রতিদিন প্রচারের আলোতে এসে সেখানে মনে হয় যে স্বাধীনতা তারাই করেছে, অথচ এই আরএসএস এবং বিজেপি, হিন্দু মহাসভা, তারা ইংরেজদের পদলেহন করেছে, তারা স্বাধীনতা আন্দোলনদের ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে, তারা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছেন, তারা যারা জেলে গিয়েছিলেন তারা মুচিলেখা দিয়ে ব্রিটিশ শাসককে সমর্থন করেছেন। আজকে তারা আবার পুনরায় এসে এখানে অমৃত মহোৎসবের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করছে, অথচ তাদের হাতেই আজকে ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র, ভারতের বিচার ব্যবস্থা, ভারতের সংবাদ মাধ্যম আক্রান্ত। তাই এই দেশবাসীকে জাগ্রত করার জন্যই আমরা প্রত্যেক জায়গায় জায়গায় এরকম আলোচনা সভা, সেমিনার ইত্যাদি করছি এবং এই গোটা পক্ষকালব্যাপী আমরা ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং 14 তারিখে আমরা একটা জাগরণ রাত্রি করব, যেখানে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 12টা 1 মিনিটে 14 তারিখে 47 সালে পতাকা তুলেছিলেন, সেটাকে আমরা স্মরণীয় রাখব। 15 আগস্ট আমরা রাজ্যের সর্বত্র আমাদের সংগঠনগুলো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা করব, মানববন্ধন করব, যাতে করে মানুষকে আমরা আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে আনতে পারি। এই হলো আমাদের কর্মসূচিতে আজকে। এবং 14 আগস্টে আমরা সারা রাত্রি আমাদের যারা রাত্রি 12টায় আমরা এটা প্রদীপ প্রজ্বলন করব, জাগরণ করার জন্য, এটাকে স্মরণীয় করে রাখার জন্য 75তম বর্ষ। কৃষি দপ্তরের সহযোগিতা অসমে তরমুজ চাষ করে সফল হলো শান্তিবাজারের লাউগান এলাকার এক কৃষক। বৃহস্পতিবার তরমুজ ক্ষেত পরিদর্শন করলো কৃষি দপ্তরের আধিকারিকরা। কৃষি দপ্তরের সহযোগিতায় লাউগাং এলাকায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে তরমুজ চাষ করে সাফল্য অর্জন করল একই চাষি। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের এই চিন্তা ভাবনাকে সফল করতে কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিজ ফসল উৎপাদনের প্রশিক্ষণ এবং ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে উন্নত মানের প্রযুক্তি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে বগাফা কৃষি দপ্তরের সহযোগিতায় PMKSY প্রকল্পে লাউগাং এলাকার বাসিন্দা প্রবীর কুমার দাসকে তরমুজ চাষের জন্য সহযোগিতা করা হয়। এই প্রকল্পে প্রবীর কুমার দাস বর্ষার মরশুমে তরমুজ চাষ করে বিশেষ সাফল্য অর্জন করেন। বৃহস্পতিবার কৃষকের তরমুজ চাষের জমি পরিদর্শন করেন বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, বাইখরা কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস। তারা মাঠে গিয়ে তরমুজ চাষের বিভিন্ন দিকগুলো পরিদর্শন করেন। এই অসময়ে তরমুজ চাষ সম্পর্কে সংবাদ মাধ্যমকে
কৃষক জানিয়েছেন এই তরমুজ চাষে তিনি উপকৃত। কৃষি দপ্তরের আধিকারিকরা তরমুজ চাষের জন্য সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তরমুজ চাষের বিভিন্ন দিক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তথ্য তুলে ধরেছেন বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। আমরা PM-KSY প্রকল্পে, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা প্রকল্পে আমার এলাকার বিভিন্ন কৃষকের মধ্যে আমরা ড্রিপ ইরিগেশন বিলি করেছিলাম। তো সেই ক্ষেত্রে ইনস্টলেশনের জন্য আমাদের যে কন্ট্রাক্টর যারা ছিলেন ওনারা ফিক্সিং করেছেন। এখানে লাউগাং জিপিতে আমার একজন প্রোগ্রেসিভ কৃষক প্রবীর দাস মহাশয়, ওনার এখানে আমরা তরমুজ চাষ করেছি। অসময়ে যাতে তরমুজ চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার একটা সুযোগ আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ চাষ করা হয়েছে স্ট্যাগার্ড মেথডে, মানে স্টেপ বাই স্টেপ একটা নির্দিষ্ট ইন্টারভেলে প্লান্টিং করা হয়েছে, যাতে কন্টিনিউয়াস উনি মার্কেটে বিক্রি করতে পারেন। তার পাশাপাশি পলিমালচিং ইউজ করা হয়েছে, যাতে এখানে লেবার খরচ অনেক কম লাগে এবং যে ফার্টিলাইজারের যে লস এটা যাতে কম হয় তার জন্য। এখানে অ্যাকচুয়ালি ড্রিপটা আমাদের সরকার গত বছর থেকে যে পরিকল্পনা নিয়েছে, সেক্ষেত্রে কৃষকের মধ্যে আমরা বিনামূল্যে বিতরণ করছি ড্রিপ। এর পাশাপাশি আছে অনলি যে পাম্প সেট, যেটা এটা সাবসিডি অ্যামাউন্ট আমরা 10,000 টাকা সাবসিডি দিচ্ছি, বাকি টাকা বেনিফিশিয়ারি বিয়ার করছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করি এখানে প্রবীরবাবু যেটা করেছেন এটা আমার সাব ডিভিশনে অন্য যারাই ড্রিপ নিয়েছে, আমি চেষ্টা করছি যে এই সিজনে যেহেতু ড্রাই স্পেল চলছে, ভেজিটেবল সিজনে সবার জমিতে এভাবে আমরা ইনস্টলেশন করব। তরমুজ ফলন কি প্রথমবার করছেন না আর আগে? দ্বিতীয়বার। তরমুজ চাষের উৎসাহ কোথা থেকে পেয়েছেন? আমি নিজের থেকে। তো এখন তো বর্ষার মরশুম, তো এই মরশুমে আপনি তরমুজ উৎপাদন করছেন, বাকিদের কি বলবেন? বলবো ভালো হইতেছে এটা। কৃষি দপ্তর থেকে আপনাকে প্রতিনিয়ত আছে তারা পরামর্শ দিতেছে, কেমন লাগতেছে? আপনি কৃষি দপ্তরের প্রতি কি বলবেন? কৃষি দপ্তর ভালো পরামর্শ দিতেছে। উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও বিদ্যালয়ে নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদয়পুরের খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 23,78,521 টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরির উদ্বোধন হল বৃহস্পতিবার। এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন এই লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়া এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কোচিংয়ের ভোকেশনাল কোচিং ক্লাসের উদ্বোধন করা হয়। তাছাড়া 2020-21 শিক্ষাবর্ষে 20 জন ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দিয়েছেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, খিলপাড়া পঞ্চায়েতের প্রধান মানিক চক্রবর্তী, সমাজসেবী প্রবীর দাস, পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের গ্রাম প্রধান শিখা দাস, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের SMC কমিটির চেয়ারম্যান ডক্টর হরিকৃষ্ণ আচার্য। তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অর্পিতা অপর্ণা ঘোষ একটু আগে আপনাদের সামনে কিছু কথা বলেছে। 95% মার্কস সে পেয়েছে, 100%, যেখানে ম্যাথামেটিক্সে নিতে পেরেছে। সেই সঙ্গে 91% তালিয়া দে পেয়েছে। এই জিনিস খিলপাড়া স্কুলের মধ্যে আমি বলতে পারবো না, যারা আছেন বয়োজ্যেষ্ঠরা বলতে পারবেন। এরকম একটি অনুষ্ঠানকে স্কুলের মাননীয় হেডমাস্টার যেখানে অনুষ্ঠান করছেন এবং ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছে তাদের নামের তালিকা স্কুলের দেওয়ালে লাগিয়ে দেওয়া, এটা অন্যতম একটা নতুনত্ব অনুষ্ঠান মনে হয়েছে। তো এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে আমাদের মধ্যে
যিনি অনুষ্ঠানের সভাপতি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।